বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। জুনিয়র লয়ারদেরকে প্রতি মাসে ৫,০০০ টাকা করে স্টাইপেন্ড প্রদান, রাজ্যে মানবাধিকার কমিশন গঠন, মোট ৯ দফা দাবিতে আজ একদিনের গণঅবস্থান পালন করল অল ত্রিপুরা লয়ার অ্যাসোসিয়েশন আগরতলা RMS চুমুনিতে। জুনিয়র লয়ারদেরকে প্রতি মাসে ৫,০০০ টাকা করে স্টাইপেন্ড প্রদান, রাজ্য মানবাধিকার কমিশন গঠন, রাজ্যের যে সকল মহকুমায় এখনো মহকুমা আদালত গঠিত হয় সেই সকল মহকুমায় মহকুমা আদালত স্থাপন, আইনজীবীদের ওয়েলফেয়ার ফান্ড গঠন সহ মোট ৯ দফা দাবিকে সামনে রেখে আজ একদিনের গণঅবস্থান পালন করল অল ত্রিপুরা লয়ার্স অ্যাসোসিয়েশন। রাজধানী RMS চৌমুহনীতে আয়োজিত এই গণ অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী অরুণকান্তি ভৌমিক সহ অন্যান্য সিনিয়র ও জুনিয়র আইনজীবীরা। এখানে লয়ারদের যে অ্যাডভোকেট অল ইন্ডিয়া লেভেলে লয়ার্স অ্যাডভোকেট অ্যাক্ট আছে 2001-এ, কিন্তু সেটা এই রাজ্যে চালু হয়নি। সেটা অবিলম্বে চালু করার জন্য আমরা দাবি করেছি। সেটা কন্ট্রিবিউটারি ফান্ড হবে, আমাদের আপদ বিপদে আমরা এখান থেকে টাকা তুলতে পারবো, আমরা টাকা পাবো এই সমস্ত। এবং প্রশাসনিক যে সমস্ত ডিস্ট্রিক্ট হয়েছে, সাব ডিভিশন হয়েছে, মানুষের বিচার ব্যবস্থাকে যাতে মানুষের দৌড়গোড়ায় পৌঁছিয়ে দেওয়া যায় তার জন্য আমরা দাবি করেছি যে প্রত্যেকটা সাব ডিভিশনে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাতে জুডিশিয়াল অফিসার নিয়োগ করে বিচার ব্যবস্থা চালু করা হয়, তাতে মানুষের হয়রানির শিকার হতে না হয়, অনেকে অনেক দূর থেকে গিয়ে বিচার চাইতে হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। যাত্রী ভোগান্তি অব্যাহত রেলযাত্রীদের। আজ আমবাসা রেল স্টেশনে প্রায় ৫ ঘন্টা অপেক্ষা করে শিলচরের উদ্দেশ্যে রওনা দেয় আগরতলা শিলচরগামী রেলটি। যাত্রী ভোগান্তি অব্যাহত রেলযাত্রীদের। যাত্রালগ্ন থেকে ত্রিপুরা রেল পরিষেবা নিয়ে উত্তর পূর্ব রেল আধিকারিকদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার উচ্চ পর্যায়ে বৈঠক করেও রেলযাত্রার গুণগত মান অনেকটাই অধুরা। আজ আমবাসা রেল স্টেশনে প্রায় ৫ ঘন্টা অপেক্ষা করে শিলচরের উদ্দেশ্যে রওনা দেয় আগরতলা শিলচরগামী রেলটি। আর শিশু থেকে মহিলাদের ভোগান্তির অন্ত ছিল না। আমবাসা থেকে মনুরভুক্তা জায়গাতে সামান্য ধস পড়েছিল বলে খবর ছিল, কিন্তু যাত্রীদের অভিযোগ এই দেরিটা আগরতলা স্টেশনে হলে এত সমস্যা হতো না। জানতে পারছি না, এটা তো আমরা জানি না। এখানে আসার পরে আমাদেরকে বলছে আর কি 10 পড়ছে, 2 ঘন্টা পরে গাড়ি ছাড়বে, এখন তো 4 ঘন্টা হয়ে গেছে। কি বলবো, এটা এই অবস্থার মধ্যে এখান থেকে যাওয়া আসা 12 ঘন্টা, 13 ঘন্টা, 15 ঘন্টা এরকম লাগে। 3.5 ঘন্টা আমাদেরকে 10 বছর শোনা যাইতেছে। 10টা কালকে বসে, এটা আগে 3.5 ঘন্টা। খুব সাফার হইতেছে, খুব কষ্ট হইতেছে। আমরা শিলচরের টিকিট আপনি কারে মূলত তাই বলে মনে করেন? মূলত রেলওয়ের গাফিলতি মনে করি, কারণ আগরতলা থেকে সারা সময় তো তার চিন্তা করা উচিত ছিল। 10 বছর এটা এখন চিন্তা ছাড়ি না। এছাড়াও এসি রিজার্ভেশন টিকিটের পয়সা যাত্রীদের কাছ থেকে নিয়ে সাধারণ চক দিয়ে লেখা এসি কামরায় আসন দিয়েছে, যেখানে আলু বাতাসের কোনো ব্যবস্থাই ছিল না। কি বলবো, এটা তো আপনারা কি আর দেখুন অবস্থা দেখুন, এই গরমের মধ্যে না এত ইয়ে থেকে সকালবেলা সাড়ে এটা শিলচর নিয়ে বিকালে বসে না, এটা এসি কোচ না, এসি রিপ্লেস করে স্লিপার ক্লাসের ইয়ে দিয়ে। আর কি আর এই গরমে লাইট নাই, ফ্যান নাই। এটা তো অনেক টাইম থেকেই তো, এটা বোধহয় 8:57 হয়েছে। এর আগে খবর পাওয়া গেছে যদিও, মানে আটকেছে ইদানিং তো এলিয়া 2 বার। কবে ফিরবে আগরতলা শিলচর যাত্রীবাহী রেল পরিষেবার হাল, প্রহর গুনছে রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা রাতব্যাপী ভারী বর্ষণ হওয়ায় কমলপুর মহকুমা জুড়ে বন্যা দেখা দিয়েছে। শত শত বিঘা জমির ফসল জলের তলায় চলে যাওয়ায় কৃষি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। সারা রাতব্যাপী ভারী বর্ষণ হওয়ায় কমলপুর মহকুমায় বেশ কয়েকটি গ্রাম বন্যার জলে প্লাবিত হয়েছে। এর মধ্যে মেথির মিয়া, হালুলি পঞ্চায়েতের সিঙ্গিবিল, হাড়িরখোলা গ্রামের নিম্নবর্তী অঞ্চলে বন্যার জল বাড়ি ঘরে ঢুকেছে। মহকুমা প্রশাসনের তরফ থেকে SDM রাবেল হেমেন্দ্র কুমার হান্দুলি এলাকার সিঙ্গিবিল গ্রাম এবং মেথির মিয়া গ্রাম পরিদর্শন করেন, কিন্তু সাধারণ ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কোনো কথাবার্তা না বলায় বন্যা দুর্গতদের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। 28 পরিবার, এই 28 পরিবার তো মানে প্রত্যেক বছরই প্লাট আইলে পরে এইভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই।
আর যেইভাবে মানে ব্যাপকভাবে কৃষকরা ক্ষতি হয়েছে আর কি, মানে এটা কি করবো কোয়ার মতো না। আর আরো দেখা যায় যে গরু ছাগল, আমরা গরু ছাগলের যে এই সময়টার মধ্যে আমরা যা একটা সমস্যা, আমরা যে কিভাবে বাচ্চা আছি তারা আমরা একটু নজর দেয় না, আমরা যে এই বানটা তারা করে দেয় না। আমরা তো এই জিনিসটি আমরা চাইতেছি তার কাছে বারবার যে আপনার বানটা একটু। মহকুমার শাসক এসেছেন, উনি কিছু বলেছেন আপনাদের? না, উনি তো কিছু কইছে না, শুধু খালি এখানে ওইখানে দাঁড়াইয়া একটু দেখে গেছে। আমরা দেখেন একটা নিখাতে বাদাম লইয়া গেছেন, দিয়ে রাখছি বাদাম। হ্যাঁ, কতটুকু নিছে বাদাম? একটা নিখাতে বাদাম হ্যাঁ উঠে রাখছি, গাছ তুলতে পারছি না। এক পাখাতে বাদাম তুলছি আপনার, মনে 3 মন 2.5 মন বাদাম হইল রে, সব কি বাদাম লইয়া গেছে জলে বাসাইয়া। না আজকে তো এসডিএম কিচ্ছু আইছে না, কেউ আইছে না। আপনারা কিভাবে সকাল থেকে কাটাইতেছেন? সকাল দিকে আমরা হঠাৎ যে বৃষ্টির পরে প্লাটের পরে আমরা এই বাঁধের মধ্যেই আমরা আসছি, সেটা সবাই আশ্রয় নিছি। মানে প্রশাসন থেকে কোনো রকম সাহায্য করছে না? না। এসডিএম আইছিল কেন? এসডিএম আমরা এখনো দেখছি না। সবচেয়ে বেশি বন্যায় প্লাবিত হওয়া গ্রাম সিঙ্গিবিল মেথিনিমিয়ার মানুষ এখন দিশাহারা। তারা নিজেরা স্ব উদ্যোগে বাড়িঘর ফেলে আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। এদিকে বন্যার জল সমতল এলাকায় প্লাবিত হওয়ায় কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সালেমা কৃষি আধিকারিক প্রবীর মজুমদার বলেন, জল না কমলে কিছু বলা যাবে না, তবে তিনি স্বীকার করেন কৃষি ফসলের ক্ষতির সম্ভাবনার কথা। স্যার কেমন ক্ষয়ক্ষতি হতে পারে? ক্ষয়ক্ষতি মানে যেখানে বন্যার জল গেছে ওইখানে সবটাই নষ্ট হয়ে আশা করা যাচ্ছে, কিন্তু জল নামলে পরে আমরা অ্যাকচুয়াল কতটা ক্ষতি হয়েছে এটা করতে পারবো এর আগে আমাদের। স্যার সবচেয়ে বেশি কোন ফসল ক্ষতি হতে পারে? সবজি ফসলটাই ক্ষতি হয়। সবজি এখন তো সবজি আছে, ধান তো খুব একটা মানে বৃষ্টির জন্য বৃষ্টি তো জাস্ট হইল, এর আগে তো আপনার ধান লাগানোর মতো বৃষ্টি হয়েছে না। স্যার জল নামার পরে কৃষকদের প্রতি আপনারা একটা কি মেসেজ দিবেন স্যার ফসল রক্ষার্থে? ফসল রক্ষার্থে এখন তো যে সবজি ফসল উঠছে বা এই যেগুলি আছে এগুলি তো বেশিরভাগই শেষের দিকের ফসল, সুতরাং এটার পরে সবাই ধান করতে হইলে সবাই ধানই করবো, আর যেখানে একটু মানে উঁচু জায়গা থাকবো কম্পারেটিভলি এখানে কিছু কিছু সবজি করবো। অন্যদিকে আজ সকাল থেকে দফায় দফায় ভারী বর্ষণ হওয়ায় নতুন করে বহু গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মহকুমা বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এসডিও কল্যাণ দেবনাথ জানান, কমলপুর শহর রক্ষাকারী নদী বাঁধ নিয়ে কোনো ঝুঁকি নেই। যেসব স্থানে বাঁধ ভাঙার সম্ভাবনা রয়েছে সেই সব স্থানে আপৎকালীন ব্যবস্থার বাঁধ মেরামতের কাজ চলছে। সব ব্যবস্থা আমরা কমপ্লিট, আমরা বস্তা আছে, আমরা ইট আছে, ব্যাগস আছে, বালু আছে, সমস্ত ব্যবস্থা আমরা আছে। ড্যামের কোনো উইক পয়েন্ট আছে না? আমার এই বাঁধের মধ্যে কোনো জায়গাতে কোনো উইক পয়েন্ট নাই, এবং ওখানে ন্যাচারাল ক্যালামিটির কথা কোন জানা কি ইন্টেন্সিটিতে হইব এটা ওখানে ঈশ্বর জানে, কিন্তু যতটুকু পর্যন্ত আমরা জানি ততটুকু আমরা ব্যবস্থা রাখছি, কোনো আপদ হইব সম্ভব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জামিনীকান্ত পাড়া 465 মিটার কাঁচা রাস্তা জল কাদায় একাকার, ফলে এলাকার মানুষকে প্রচন্ড দুর্ভোগের শিকার হতে হচ্ছে। 10 বছর আগে কমলপুর মহকুমা উত্তর হালাহালি গাঁও সভার নতুন করে তৈরি হয়েছিল জামিনীকান্ত পাড়ার নতুন পল্লী। দেখতে দেখতে নতুন পল্লীতে 60 পরিবারের বসতি গড়ে ওঠে। শুরু থেকে এলাকাবাসী অর্থ শ্রম দিয়ে এলাকার স্বার্থে তৈরি করে রাস্তা। বারবার ডেপুটেশন ও পঞ্চায়েতে ধর্ণা দেওয়া সত্ত্বেও এলাকায় ইট সোলিং করা সম্ভব হয়নি। স্থানীয় পঞ্চায়েত দিচ্ছি দেব বলে 10 বছর কাটিয়ে দেয়। শেষ পর্যন্ত এলাকাবাসীর চাপে পঞ্চায়েত সিদ্ধান্ত নেয় ইট সোলিংয়ের পরিবর্তে রাবিশ দিয়ে রাস্তা সংস্কার করা হবে। এলাকাবাসী প্রথমে তা রাজি হয়নি, যা হোক শেষ পর্যন্ত পঞ্চায়েতের সিদ্ধান্ত কার্যকর হয়। কিন্তু লক্ষণীয় বিষয় হলো পঞ্চায়েতের সিদ্ধান্তের 1 মাস পেরিয়ে গেলেও আজ পর্যন্ত রাস্তায় রাবিশ পড়েনি, অথচ পঞ্চায়েতের হিসাব 50 গাড়ি রাবিশ রাস্তায় ফেলা হয়েছে বলে কাগজপত্রে উল্লেখ আছে। এদিকে নারায়ণ পালের বাড়ি থেকে রণধীর মালাকারের বাড়ি পর্যন্ত দীর্ঘ 465 মিটার রাস্তা সামান্য বৃষ্টিতে জল কাদায় একাকার। জুতো হাতে নিয়ে এলাকাবাসীকে চলাচল করতে হয়। ফেক থাকে, জল থাকে, এরপরে ওই সামনের জায়গাটা যে নিচা ওই আমার বাড়ির দিকে জল ঢুকবো, ওই সমস্ত জিনিসগুলো আর আপনারা কিভাবে চলছেন এই বর্ষায়? কিভাবে চলছেন বর্ষায়? ওই তো দুর্গতি করে আমরা চলছি, খুব সমস্যা, মানে সম্ভব নয় যাওয়া। আবার একবার গেলে মনে করি আরবার দেখতাম না, আর বারবার ওইবার ইচ্ছা করে না, এইরকম সমস্যা আমরা। কথা দিয়া কথা প্রধান কি কথা দিয়েছে? রাস্তা হইব কইছে। আচ্ছা, এমন কি রাস্তা হয় না? কোনো হয় নাই। ঠিক আছে, স্যাংশন টেনশন হয়েছে, এক্সিলিং টেক্সিলিং এইসব কিছু শুনছেন? এই স্যাংশনে তো কোনো কিছু বুঝি না। নিজে কথা দিছে দিব খালি দিবই আমরা ওরা দেখাই 6 মাস করতেছে।
এলাকাবাসীর দাবি রাস্তায় ইটসোলিং নির্মাণে পঞ্চায়েত যেন সঠিক ব্যবস্থা নেয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত প্রত্যন্ত পাহাড়ি এলাকা বিলাইহামে আবারও দেখা দিল ম্যালেরিয়া সহ ডায়রিয়া ও অন্যান্য রোগ। 3 জন শিশুকে জীবিত পাঠানো হয়। তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত প্রত্যন্ত পাহাড়ি এলাকায় বিলাইহামে আবারও দেখা দিল ম্যালেরিয়া সহ ডায়রিয়া ও অন্যান্য রোগ। বিগত মাস ধরে মহকুমা প্রশাসন এবং পিজিপি দপ্তর থেকে বেশ কয়েকটি স্বাস্থ্য শিবির সচেতনতা শিবির করা হলেও ম্যালেরিয়া প্রবণ বিলাইহামে দেখা দিচ্ছে বিভিন্ন রোগ। গতকাল সকালে পিজিপি দপ্তরে 18মুড়া রেঞ্জের সুভাষ মজুমদার 6 জন শিশুকে নিয়ে এলো তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে। তাদের মধ্যে 5 জনের ম্যালেরিয়া ধরা পড়ে রক্ত পরীক্ষার পর এবং আর একজন অজানা জ্বরে হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে মালিরঙ্গ রিয়াং, সুজেন্দ্র রিয়াং, শিল্পলারং রিয়াং 3 জন শিশুকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসা চলছে। কি হয়েছে? জ্বর আছে। তো কবে আইছে হাসপাতাল? আজকে আইছে না? কতজন আছে তোমরা রোগী? 6 জন। 6 জন পেশেন্ট আছে, তার মধ্যে 5 জন পজিটিভ, ম্যালেরিয়া পজিটিভ আর কি, আরেকজন নেগেটিভ আছে। তার মধ্যে 2 জন রেফার যাইতেছে আর কি, অসুস্থ আছে। 2 জন ম্যাডাম শিশু না? শিশু, সবাই শিশু আজকে। 6 বছর, 9 বছর, 2 বছর, 4 বছর। কোন জায়গা থেকে? বিলাইহাম থেকে আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ধর্মনগর শাখা কর্তৃক সপ্তাহব্যাপী গানপ্রভা অনুষ্ঠানের আয়োজন করা হয় মন্টেশ্বরী শিক্ষা ভবনে। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঐশ্বরীয় বিশ্ববিদ্যালয় ধর্মনগর শাখা কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী জ্ঞান প্রভা অনুষ্ঠান শুরু হলো। 11 মে পর্যন্ত এই অনুষ্ঠান চলবে মিশন রোড স্থিত মন্টেশ্বরী শিক্ষা ভবন বিদ্যালয়ে। সম্পূর্ণ আর্থিক বিকাশ ও নৈতিক মূল্যবোধকে জাগ্রত করার জন্য প্রজাপিতা ব্রহ্মকুমারী ঐশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ অবৈতনিকভাবে এই কর্মশালার আয়োজন করেছে। এই কর্মশালা অর্থাৎ রাজযোগ প্রশিক্ষণ শিবির প্রসঙ্গে ত্রিপুরা এবং বাংলাদেশ শাখার মুখ্য সঞ্চালিকা রাজযোগ শিক্ষিকা ব্রহ্মকুমারী কবিতা বেহিনজি এক সাক্ষাৎকারে জানান, আজকালকের প্রতিযোগিতার যে বাতাবরণ, প্রতিযোগিতার দৌড়ে সবাই ছুটছে, কিন্তু যন্ত্রের মধ্যে ছুটতে ছুটতে মানুষ হারিয়ে ফেলেছে নিজেকে। যার জন্য এখানে যে রাজযোগ শিবিরের আয়োজন করা হয়েছে, এই রাজযোগ শিবিরে মানুষ অনুভব করতে পারবে যে আমাদের জীবনের প্রকৃত শান্তি কোথায়। আমরা যেভাবে কর্ম করছি, যেভাবে ব্যস্ততার মধ্যে আমাদের দিন যাচ্ছে, তার মধ্যে কোথাও যেন কিছু একটা ত্রুটি রয়েছে। অর্থাৎ আমরা নিজেকে খোঁজার, নিজেকে অনুভব করার, নিজের ভেতরে থাকা শক্তিকে আবিষ্কার করার আমরা সময় পাই না বা সময় বের করি না। তার জন্যই কিছুক্ষণ সময় আমাদের প্রত্যেকেরই বের করা দরকার, যে সময়ের মধ্যে আমরা একা বসে নিজের সাথে কথা বলি, অর্থাৎ মেডিটেশনের অভ্যাস করি। মেডিটেশন বিজ্ঞানসম্মত এক সুন্দর প্রক্রিয়া, যার মাধ্যমে প্রত্যেক মানুষে খুঁজে পায় তার ভেতরের সেই ব্যক্তি সত্তাকে, চিনতে পারে সে নিজের আত্মরূপী শক্তিকে এবং ভেতরে থাকা সে আন্তরিক সম্পদকে সে উদ্ধার বা আবিষ্কার করতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গতকাল শেষ রাতে আমবাসা বাজারে কালী মন্দির থেকে অলংকার সহ প্রণামী টাকা চুরির সময় আমবাসা থানার পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে। মন্দির থেকে অলংকার ও প্রণামী টাকা চুরির সময় হাতে নাতে আটক করে এক দাগি চোরকে পুলিশ। ঘটনা আমবাসায়। চোরের নাম নীলকমল গোপ, বাড়ি কমলপুরে। জানা যায় গতকাল শেষ রাতে আমবাসা বাজারে কালী মন্দির থেকে অলংকার সহ প্রণামী টাকা চুরির সময় আমবাসা থানা পুলিশ তাকে হাতে নাতে ধরে ফেলে। অন্য 2 জন চোর পালিয়ে যায়। আরও জানা যায় এই রাতে বাজারে 3টি মুদির দোকানেও চুরির চেষ্টা চালায় সে। নীলকমল একজন দাগি চোর। পুলিশের খাতায় আরও অপরাধের অভিযোগ রয়েছে। এখানে কি টাকা পাইছো? কোন বাজারে? পুলিশে ধরে আনছে গেলি গে? মন্দিরে চুরি করছো? কই কই চুরি করছো? মন্দিরে জিনিস তোমার নাম কি দা? নীলকমল। আর কই কই চুরি করছো কালকে? তারা আসলো তো, তারা তোমার চুরের সময় আসলো। তারা কিন্তু চুরির সময় তোমার হেল্প করছে? তারা ধরছে আমার চুরিটা আমরা তো তামার জায়গায় গেছিলাম 10টার সময়। একজন লোক ঘুমার কথা চাইছে না, তারপরে 3টা 3:30 নাগাদ ধরব, তারা ভেঙে জিনিস সব হয়ে গেছে।
কি 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 চুরি হয়েছে? তো পান্নপুর আসলো, মাথার চূড়া আসলো, সোনালী বাচ্চার টাকা টুকরা আসলো, পূজার জিনিস বাসনা সব ফেলে গেছে, তারপরে কাপড় চোপড় মানে ধরা পড়ছে নাকি? ধরা পড়ছে। কেমন ধরা পড়ছে বলে? এটা সঠিক আমি আসলাম মন্দির করতে পারতাম না, নিশ্চয়ই পুলিশে ধরছে ঘটনা রাত্রে না? রাত্রে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মাছ ধরার সময়কালে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক মৎস্যজীবীর। মৃত ব্যক্তির নাম গোপাল দাস। ঘটনা মেলাগড় নির্মহলের পশ্চিম অংশে। গতকাল বিকেলে নীলমহলের পশ্চিম অংশে মাছ ধরার সময় বজ্রপাতে গোপাল দাস নামে এক মৎস্যজীবীর মৃত্যু হয়। দীর্ঘ সময় পর গতকাল প্রথম মেলাগড় বৃষ্টিপাত হয়। বিকেল 3:30 নাগাদ আকাশে মেঘের ঘন ঘটায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে এই ক্ষুদ্র মৎস্যজীবী নীলমহলের পেছন দিকে অর্থাৎ পশ্চিম অংশের একটি নালায় বৃষ্টির সময় মাছের আগমন ঘটে। এ আশায় মাছ ধরতে যায়। সে সময়কালে বজ্রপাতে তার মৃত্যু ঘটে। আজকে বৃষ্টির আগে মাছ ধরতে আইছিল, মাছ ধরতে আইছিল, বৃষ্টি হওয়ার পরে একটা বিজলি ঠাটা পড়ছে আর কি। আরেকজন লোক আছিল। কোনখানে আইছে মাছ ধরতে? ওই তো নির্মলের পাশে জলাশয়ে রুদ্রসাগর। কি নাম? গোপাল দাস। তারপর কি হয়েছে? মাছ ধরতে আওয়ার পরে হঠাৎ করে ওই ঠাটাটা পড়ার পরেই পাশে আরেকজন মানুষ আছিল, এরপরে গিয়ে খবর পেয়েছে। তারপরে না আমরা পাইলাম খবর পেলাম। ওই তো কতক্ষণ আগে বৃষ্টি হয়েছে, যে বৃষ্টির সময় জন্য জলাতে ছিল, এই জালটার মাথায় জালটা লেমে জলাত চলে, জালটার মাথায় করে এরপরে বৃষ্টির মধ্যে ঠাড়া পড়ছে, বৃষ্টি ঠাড়া উপরে পড়ছে, উপরে তাই নাকি? সবসময় মাছ ধরতো নাকি? মাছ ধরে মোটামুটি। কোন সময় ছিল মনে করে এই ঘটনাটা? ঘটনাটা অনুমানিক 4:30। কি নাম ওনার? গোপাল দাস। ক্ষুদ্র মৎস্যজীবী স্ত্রী ও 2টি সন্তানও রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া আরডি ব্লকের অন্তর্গত লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের মহারানীপুর এলাকার 2007-08 অর্থ বছরে নির্মিত পাকা মার্কেট স্টলটি গবাদি পশু বিচরণ কেন্দ্রে পরিণত হয়েছে। তেলিয়ামুড়া আরডি ব্লকের অন্তর্গত লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের মহারানীপুর এলাকায় 2007-08 অর্থ বছরে নির্মিত পাকা মার্কেট স্টলটি গবাদি পশু বিচরণ কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। অথচ কোনো এক সময় রেগা প্রকল্পের অর্থে ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল শেডগুলি। কিন্তু আজকের দিনে বাস্তবে এই শেডগুলি ব্যবসায়ীদের কোনো কাজেই আসছে না। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এদিকে সংস্কারের জন্য জলের ঘাটতি, অন্যদিকে পথ চলাচলের উপযুক্ত রাস্তা সহ কিছু পরিকাঠামোযুক্ত ত্রুটির জন্যই দীর্ঘ বছরের পর বছর অতিক্রান্ত হলেও মহারানীপুর এলাকার মার্কেট স্টলটি গবাদি পশু বিচরণের চিত্র বরাবরই চোখে পড়ে। এলাকাবাসীদের সঙ্গে কথা প্রসঙ্গে জানা যায়, মার্কেট স্টলটি চালু হলে এলাকাবাসীরা উপকৃত হবে। যে স্টলগুলি খুলেছিল সেগুলি অন্য ব্যবসায়ীরা বর্তমানে খুলে না, কারণ মানুষ সেখানে আসে না। প্রশ্ন এলাকাবাসীদের মনে, যেখানে সরকার প্রচুর অর্থ ব্যয়ে উন্নয়নের জন্য টাকা ব্যয় করেছে, সেখানে কোনো কাজে আসছে না জনগণের। কাজে আইতে জানি, কিন্তু ওখানে যদি মানে মানুষে বা আমরা যদি মানে চেষ্টা করলে তো উন্নতি হবে, কিন্তু এখনো কিন্তু এটা করতে হইতে চালু হইতে পারে, কিন্তু উন্নতি হইতে না। ব্যবসায়ী সব রাস্তাঘাটে সব তো রাস্তাঘাটে দেবো, কিন্তু রাস্তাঘাট মাছ মাংস এখন কোন জায়গাটা? রাস্তার সাইডে। কিন্তু এখন এটা উদ্বোধন হলে আমরা সুবিধা, গ্রামের মানুষের সুবিধা বা অনেক সুবিধা এটা যদি চালু। যাতে মার্কেট সেটটা এখানে উদ্বোধন করছে, এখানে যাতে চালু হয়, মার্কেটটা হইলে পরে জায়গাটা উন্নত হইব, তারা এখান থেকে আসতে চায় না। রাস্তার দুই পাশে এখানে কেনা বেচা করে। কেন মানে তারা আইতেছে না? কেন আইতেছে না? এখানে প্রথম আসছিল ইলেকট্রিকের অসুবিধা, ইলেকট্রিকও দেওয়া হইলো। এরপরে কয় মাছ মাংস যে সেটের কিনে দিয়ে ড্রেন দিতে লাগে, নাইলে ময়লা যাইব কি করে। ওই ময়লার যাওয়ার ড্রেন নাই, যার জন্য তারা মাছ মাংস সেট আসে। তো অন্য সেটগুলো যে বদ্ধ, অন্য সেটগুলো তো একটা দোকান না থাকলে তার একটা দোকান হয় না। সমস্ত দোকান ফাট আসলে পরে তো এটা মার্কেট সেট আস্তে আস্তে চালু হয়ে যেতে পারে। এরপরে মানুষ এখানে গরু দেয়, ছাগল দেয়, মানুষ এখানে পায়খানা করে, প্রস্রাব করে, বাজার এখানে মানে এটা পরিত্যক্ত হইতে হইতে এটা একবারে মানে অকেজু হয়ে গেছে। তো কি ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।